তো বন্ধুরা, লেয়ার থ্রির যে প্রশ্ন যেটা আমরা প্রেডিক্ট করেছিলাম সেই অনুযায়ী না এলেও একটু সহজ প্রশ্নই হয়েছে জীবন বিজ্ঞানের ক্ষেত্রে। আজকে আমরা আলোচনা করব যে আগামী কত তারিখের মধ্যে আমাদের রেজাল্ট বেরোবে, লেয়ার থ্রির রেজাল্ট আমরা কবে হাতে পাবো, আর লেয়ার থ্রির রেজাল্ট হাতে পাওয়ার পরে হাতে পাওয়ার আগে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কাট অফ। ঠিক 100 জন ছাত্রছাত্রীকে এখানে সিলেক্ট করা হবে, 1000 টাকা প্রতি মাস 2 বছরের জন্য, অর্থাৎ 24,000 টাকা স্কলারশিপ, সঙ্গে 2,500 টাকার 2 বছরের জন্য 2,500 টাকার আমাদের যে স্কলারশিপ সেটার কথা বলা হচ্ছে। তো বন্ধুরা, এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে কিছু প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নগুলো অনেকে মেমোরি থেকে দিয়েছে। জীবনবিজ্ঞানের কয়েকটি 5টি প্রশ্ন আমি এখানে পেয়েছি, বাকিরা বলতে পারেনি মেমোরি থেকে। তো যেই কয়েকটি প্রশ্ন আমরা হাতে পেয়েছি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন ফুলেও ফটোসিনথেসিস হয়, কারণ কি ফুলের কোন অংশে ফটোসিনথেসিস হতে পারে, প্রশ্নটা এরকম ছিল। তো এটা একটা সাধারণ এবং সহজ প্রশ্ন, খুবই সহজ, এবং প্রেজেন্স অফ মাইন্ড অ্যাপ্লাই করলে সবাই এটার উত্তর করতে পারবে। ফুলেও ফটোসিনথেসিস হয় কারণ ফুলের বৃতি সবুজ রঙের হয় এবং তার ক্লোরোফিল থাকে, ফটোসিনথেসিস সম্ভব। আচ্ছা, 2 নম্বর একটি প্রশ্ন ছিল গঙ্গায় শুশুক সংরক্ষণ করার 2টি পদ্ধতি। জানি না শুশুক আবার কেউ বলছে ডলফিন, গাঙ্গেয় ডলফিন। তো এক্ষেত্রে আমার জানা নেই। তো শুশুক হোক, ডলফিন হোক, আর যে ক্ষেত্রে আমি যেরকম বলেছিলাম, সংরক্ষণে কিন্তু একটা প্রশ্ন আসবেই, এবং গতবার ছিল বাঘরোল সংরক্ষণ, এবার শুশুক সংরক্ষণ। তো সংরক্ষণের ওই একই পদ্ধতি, যে মৎস্যজীবী যারা ধরা পড়ে তাদের ছেড়ে দেওয়ার জন্য সচেতনমূলক ব্যবস্থা এবং আইনের প্রবর্তন করতে হবে। আচ্ছা, গঙ্গায় শুশুক প্রজনন কেন্দ্র করে শুশুকের সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে। এটা 2টি পদ্ধতির কথা বলেছে, কিন্তু এখানে ওই প্রশ্নটি করেনি ওইভাবে যে তুমি কি পদক্ষেপ নেবে, তার বদলে বলেছে 2টি পদ্ধতি। তো 2টি পদ্ধতি সরকারি পদ্ধতি ব্যবহার করাই ভালো। তো এই 2টি সরকারি পদ্ধতির কথা বললে 2 নম্বর পাওয়া যাবে। আচ্ছা, ভাইরাসকে লাইট মাইক্রোস্কোপে না দেখা যাওয়ার কারণ কি? এটা একটা অত্যন্ত ভালো একটা প্রশ্ন ছিল, যে ভাইরাসকে কেন লাইট মাইক্রোস্কোপে দেখা যায় না, অর্থাৎ আমরা যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ যেগুলো ব্যবহার করি ল্যাবরেটরিতে, সেগুলো ভাইরাস দেখা যাবে না, ব্যাকটেরিয়া দেখা যাবে। তার কারণ ভাইরাসের যে সাইজ, সেটা আলোর তরঙ্গদৈর্ঘ্যের যে সাইজ, আলোর তরঙ্গদৈর্ঘ্য বিভিন্ন রকমের হয়। দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্য 330 থেকে 360 থেকে শুরু করে ওই কী বলে 780 এই ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে থাকে। তো এর থেকে কম ন্যানোমিটার যদি সাইজ হয় কারো, তাহলে তাকে কী করে আর দেখা যাবে? সেই জন্য ভাইরাসকে লাইট মাইক্রোস্কোপে দেখা যাবে না। ওর সাইজ আরও অনেক কম, সেই জন্য তাকে দেখা যায় না। তাকে দেখতে গেলে ইলেকট্রন মাইক্রোস্কোপ দিতে হয়, ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য তার থেকে কম, সেই জন্য। তো এখানে তরঙ্গদৈর্ঘ্যের ব্যাপার ল্যামডা। অক্টোপাস ডিমকে নির্দিষ্ট কী উপায়ে সংরক্ষণ করে, একটি প্রশ্ন ছিল। সেখানে উত্তর হবে যে তারা কখনো কখনো দিকে নির্দিষ্ট পাথরের খাঁজের নিচে লুকিয়ে রাখে, জলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, জল যাতে অক্সিজেনেটেড থাকে তার ব্যবস্থা করে। তারপরে হচ্ছে এরা নিজেরা না খেয়ে থাকে সেই সময়, এবং জীবনে একবারই ডিম পাড়ে। তো এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি প্রশ্ন ছিল যে ধানের ক্ষেত্রে কলম করা সম্ভব নয় কেন? আচ্ছা, কলম করতে গেলে নর্মালি একটু গুল্ম জাতীয় উদ্ভিদের দরকার হয়, যার ডালটিকে কেটে খুব সুন্দরভাবে ওই একই সাইজের ডাল কেটে তার ক্যামিয়াম টু ক্যামিয়াম কানেকশান, ক্যামিয়াম মানে হচ্ছে সেই ভাজক কলা যে কিনা জাইলেম এবং ফ্লোয়েমকে তৈরি করে, এবং এদের যদি গার্ড রিংটাকে ঠিকঠাক মতো কানেক্ট করা যায়, তাহলে কিন্তু তোমার হচ্ছে একমাত্র কলম সম্ভব হয়। এবার তুমি বলো ধানের ক্ষেত্রে, এই ধানের না আছে ডাল, না আছে কিছু। আচ্ছা, ধরেই নিলাম ধানের যদি একটা ছোট টিলারিংকে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে টিলারের ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েম তো আছে, কিন্তু ক্যামিয়াম তো এইভাবে হবে না, কারণ এদের ক্যামিয়াম রিং থাকে না। এদের যে তোমার হচ্ছে কি বলবো, যে জাইলেম আর ফ্লোয়েমগুলো, এগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, মানে কোনো একটা রিংয়ে অবস্থিত থাকে, ওটা কোনো একটা মানে পরিধি বরাবর একটা সুনির্দিষ্টভাবে সজ্জিত থাকে না, বরং এদের জাইলেম ফ্লোয়েমগুলো একটা মানে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, ভাস্কুলার বান্ডিলগুলো। তো একবীজপত্রীদের এটা একটা বৈশিষ্ট্য। তো সেক্ষেত্রে এটা সম্ভব না, কোনো মতেই সম্ভব না।
যে ধানের ক্ষেত্রে আমরা কলম করতে পারি, আর এটা এক বর্ষজীবী উদ্ভিদের ক্ষেত্রে তো কোনো মতেই সম্ভব না এবং লাভদায়কও না। তুমি মনে করো ধানের এক বছর, এই বছরের ওকে কলম করলে তারপরে পরের বছর তোকে লাগাতে পারবে না, কারণ আর হবে না, এক বছর পরে রেজিস্ট্রেশন করবে, অনেকগুলো কারণ রয়েছে। তো এই ছিল হচ্ছে জীবনবিজ্ঞানের পার্ট। এবার বলি যে প্রশ্নের কি বলে আমাদের রেজাল্ট কবে বেরোবে। তো রেজাল্ট নর্মালি গত বছর যেটা হয়েছিল 10ই সেপ্টেম্বর পরীক্ষা হয়েছিল এবং মোটামুটি 18 থেকে 20 দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে গেছে। তো এবার একটু দেরি করে রেজাল্ট পরীক্ষা হয়েছে 22শে সেপ্টেম্বর। তো আমরা আশা করি যে অক্টোবর মাসের পুজোর আগে আমরা রেজাল্ট হাতে পাবো, এটা আশা করা দুরূহ ব্যাপার। পুজোর আগে রেজাল্ট হচ্ছে না, রেজাল্ট পুজোর ছুটির পরেই হাতে পেতে পারো বা পুজোর ছুটি চলাকালীন হাতে পেতে পারো। তো সম্ভবত পুজোর ছুটির পরেই হবে, অক্টোবর শেষে, সেটা আবার অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। তো পুজোর ছুটির আগে হাতে রেজাল্ট, দেখো সব মিলিয়ে এখানে স্টুডেন্ট সংখ্যা আছে কত, 350-300 মতো। 300-350 খাতা যদি আমরা 10টা বা 12টা বা জেলাভিত্তিক মাস্টারমশাইদেরকে দিয়ে দেখাই, সেটা হয় না, একটা নির্দিষ্ট জায়গায় 10-12টা মাস্টারমশাইকে ডেকে দেখানো হয়। তো কতদিন আর সময় লাগে, মাত্র একদিনের মধ্যেই সব খাতা দেখা হয়ে যায়। চাইলে এরা 10-15 দিনের মধ্যে খাতা দিতে পারে, তবে পুজোর আগে একটা চান্স কিন্তু রয়েছে। পুজোর আগে একটা চান্স কিন্তু রয়েছে পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যাওয়ার। আচ্ছা, এবার আসি কাট অফ নাম্বারে। শোনো, কাট অফ বলতে এখানে যা বোঝায় সেক্ষেত্রে এটা কিন্তু খুব মানে ক্রিটিক্যাল কাট অফ। পরীক্ষাটা স্কলারশিপের টাকার অ্যামাউন্ট যে খুব একটা বেশি তাও না, কিন্তু পরীক্ষাটার প্রশ্নপত্র এবছর যা এসেছে তাতে যা শোনা যাচ্ছে, গত বছরের কথা যদি বলতে পারি, আমি গত বছর 23টি প্রশ্নের উত্তর করেও কিন্তু পাস করতে পারিনি। 23টি প্রশ্নের উত্তর সঠিক করে আমার ছাত্র 23টি প্রশ্নের উত্তর সঠিক করেছিল এবং সেক্ষেত্রে 25টি প্রশ্নের উত্তর যারা করেছিল তারা কিন্তু সঠিক চান্স পেয়েছিল 30টির মধ্যে। তো 23টি প্রশ্নের উত্তর করে পারেনি। এবছর কোশ্চেন কঠিন হয়েছে, যদি কোশ্চেন জীবনবিজ্ঞানের কোশ্চেন কিন্তু এবছর সহজ হয়েছে তুলনামূলক। এবার